দেশে জড়ো হয়েছে ৪৮টি দল। মধ্যমণি ফুটবল এই পৃথিবী নামের গোলকের সকল মানুষকে মাতিয়েছে একই ছন্দে। গোলকের এই ফুটবলে সেরা আসর নিয়ে এখন মাঠের বিশেষ আয়োজন। সঙ্গে আছি আমি শরীফ রওশন। চলছে বিশ্বকাপ উন্মাদনা। প্রতিদিনই আমরা বিশ্বকাপের খেলাগুলো নিয়ে বিশ্লেষণ করি এবং কোন ম্যাচে কিভাবে কোচরা কৌশল সাজাতে পারেন সেই বিষয়ে আমরা আলোচনা করি। এবারও আসলে ব্যতিক্রম নয়, যেহেতু কাল সকালে ব্রাজিল আবারও নিজেদের প্রথম জয়ের জন্য মাঠে নামছে। তবে একটা দুঃখের খবরই বটে ব্রাজিল সমর্থকদের জন্য, যে নেইমার এই ম্যাচেও আসলে থাকতে পারছেন না তার চোটের কারণে। এ নিয়ে আমরা আজকে কথা বলবো ফুটবল কোচ এবং বিশ্লেষক আব্দুর রাজ্জাক সাথে। রাজ্জাক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বলছিলাম যে ব্রাজিলের যে উন্মাদনাটা, আসলে বাংলাদেশ যখনই ফুটবল উন্মাদনায় মাতে তখন ব্রাজিল আর আর্জেন্টিনা দুই ভাগে, মানে দুই দলে ভাগ হয়ে যায়। এবারে কিছুটা ব্রাজিল সমর্থকদের জন্য বিশ্বকাপের শুরু থেকে হতাশা দেখা যাচ্ছে, যেহেতু নেইমার নেই। এবার হাইতির বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচেও নেইমারকে পাওয়া যাচ্ছে না বলে একটা ফুটবল কনফেডারেশন জানিয়েছে ব্রাজিল। আপনি তো জার্মানি সাপোর্টার, তবে ব্রাজিলকে আসলে কিভাবে দেখছেন এই বিশ্বকাপের শুরু থেকে? অ্যাকচুয়ালি ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি ব্রাজিল ইজ ব্রাজিল, কিন্তু ব্রাজিলের একটা জিনিস আমার পছন্দের মধ্যে নাই, সেটা হলো ব্রাজিলের সব প্লেয়াররা এখন ইউরোপ লিগে খেলে, যার দরুন তাদের যে একটা ছন্দ ছিল, এটারে বলে সলিটারি, সেই সলিটারির যে প্রদর্শনীটা, একক যে একটা উচ্ছ্বাস ছিল, এই উচ্ছ্বাসটা এখন নাই। যেটা আমরা আগে দেখেছি, সক্রেটিসরে দেখেছি, জিকোকে দেখেছি, অন্য অন্য বড় বড় প্লেয়ারদের দেখেছি। তারপরেও যখন এরা ইউরোপের ধাঁচে এখন ফুটবল খেলছে, যার দরুন আমাদের ব্রাজিলের যে ছন্দটা এখন আমি পাচ্ছি না। তো আশা করি যে এই যে নেক্সট ম্যাচ হাইতির সাথে, এটা আমি 100%-এর মধ্যে 90% আমি সাপোর্ট দেবো, কেন ব্রাজিল জিতবে। কিন্তু তারপরেও আমি এবং আমার দর্শক, আমার যে ওয়ার্ল্ডের যে ফুটবল যে কাঠামো, এই কাঠামোগতভাবে আমি ব্রাজিলকে রাখতে চাই। কারণ কি, ব্রাজিলের একটা ছন্দ আছে ফুটবলে, এই ছন্দটা যেন ফিরে থাকে, এই সচেষ্ট থাকবে। নেইমারকে ছাড়া আসলে খুব মানে খারাপ একটা ম্যাচ হবে না নিশ্চয়ই, তবে আসলে যারা সমর্থকরা আছেন তারা মিস করবেন। তবে নেইমারের যদি একটু রেকর্ডগুলো আমরা দেখতে চাই, যে বিশ্বকাপে নেইমার কতবার খেলেছে, বা ব্রাজিল দলে সবশেষ কিন্তু 2023 বিশ্বকাপে উরুগুয়ের বিপক্ষে বাছাই পর্বে ম্যাচের পর ব্রাজিল দলের জার্সি গায়ে আর নেইমার মাঠে নামতে পারেনি। প্রায় 700 দিন, যদি একটু বলি যে সেই 700 দিনের অপেক্ষার পর এইবার সমর্থকরা ভেবেছিল যে তাকে পাবে। আমরা যদি একটু দেখি ইনজুরিতে, নেইমারের ইনজুরিটা সবশেষ ইনজুরিটা কয়টা ম্যাচে হয়েছে, দীর্ঘদিনের একটা ইনজুরি হয়েছে নেইমারের। আমরা যদি 5টা মৌসুম একটু দেখতে চাই, সেটা 2025-26 মৌসুম। এই বর্তমান মৌসুম চলছে, 155 দিন এখন পর্যন্ত তিনি মাঠের বাইরে রয়েছেন, চোটে পড়েছেন 5 বার, ম্যাচ আছড়া হয়েছে 19টি ম্যাচ, তার 29টি ম্যাচ, দুঃখিত। 24-25 মৌসুমে যদি একটু দেখি, 193 দিন তিনি মাঠের বাইরে ছিলেন, চোটে পড়েছেন 5 বার এবং 31টি ম্যাচ হাতছাড়া হয়েছে। এবং পরে 23-24 যে মৌসুমটি ছিল, সেখানেও তিনি অনেক সময় মাঠের বাইরে ছিলেন, 371 দিন মাঠের বাইরে ছিলেন, চোটে পড়েছেন মাত্র 2 বার, আর ম্যাচ হাতছাড়া হয়েছে 65 দিন। 22-23 মৌসুমে যদি একটু বলি, 141 দিন মাঠের বাইরে ছিলেন, 2টি চোটে পড়েছেন 2 বার এবং 20টি ম্যাচ হাতছাড়া হয়েছে। 21-22 মৌসুমে যদি একটু দেখি, 115 দিন তিনি, এটাই মনে হয় সবচেয়ে কম দিন মাঠের বাইরে ছিলেন, এবং 4 বার তিনি চোটে পড়েছেন, 21টি ম্যাচ হাতছাড়া হয়েছে। এই যে চোটে পড়ছেন, ম্যাচ হাতছাড়া হয়েছে, একজন প্লেয়ারের জন্য আমরা বলি যে মানে নেইমার কিনা অনেকে আসলে মজা করে যে চোটে পড়া নেইমার কিনা, যে সবসময় খালি মাঠের মধ্যে যে ড্রিবলিং এর পরিপক্ষে তিনি খালি মাঠে গড়াগড়ি দেন। এটা আসলে সমর্থকরা নিশ্চয়ই আসলে খুব ভালোভাবে এটা নেন না। অ্যাকচুয়ালি এটার স্পোর্টস সায়েন্স এখানে কাজ করে, যেন মরফোলজিক্যাল ব্যাপার যেগুলো যে স্পোর্টস সায়েন্সে ইউজ করে। তো নেইমারের যে স্কিল, যে টেকনিক্যাল বিহেভিয়ার, আর যে তার যে মরফোলজিক্যাল, এটার সাথে মানে সে অতিরিক্ত ডিবলার। এই অতিরিক্ত ড্রিবলিং ফুটবলের জন্য খুব ভালো না। সে 1টা 2টা 3টা কাটাতেই চায়, ড্রিবলিং করতে চায়। এতে আজকাল যে টোটাল ফুটবল, পাওয়ার ফুটবল, এই ফুটবলের জন্য অশনি সংকেত এটা। আপনি দেখেন মেসির দিকে তাকান, মেসি 1টা 2টা ড্রিবলিং করেই সে একটা শুটিং করে গোল চলে আসে, কিন্তু নেইমার করে কি, সেই মিডফিল্ড থেকে বল ধরে একেবারে গোল এরিয়া পর্যন্ত যেতে চায়। এটা ফুটবলের জন্য অশনি সংকেত।
কারণ কি এই ফুটবলটা আপনাকে ওয়ান টাচ টু টাচে ফুটবল চলে আসছে, আর এখন ডিফেন্ডার যারা আছে তারা কিন্তু প্রফেশনালি এটাকে ট্যাকেল দিতে হয় তাদের, যার দরুন সেই চোটটা বেশি পাচ্ছে। আচ্ছা, আমরা যদি একটু দেখি, যেহেতু বিশ্বকাপের শুরু থেকে তিনি এখন পর্যন্ত মাঠে নামার সুযোগ পাননি 2026 বিশ্বকাপে, এর আগে অনেক বিশ্বকাপ খেলেছেন, সেখানেও তিনি অনেকগুলো ম্যাচ কিন্তু মিস করেছেন। আমরা যদি দেখি 2026 বিশ্বকাপের আগে তিনি যতগুলো ম্যাচ মিস করেছেন, 2014 বিশ্বকাপে যদি একটু লক্ষ্য রাখি, কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে জুয়ান ক্যামিলোর হাঁটুর আঘাতে মেরুদণ্ডে ফ্র্যাকচার হয়। এরপর সেমিফাইনাল এবং তৃতীয় স্থান নির্ধারণী যে ম্যাচ সহ আরও শেষ দুটি ম্যাচে তিনি কিন্তু খেলতে পারেননি। 2018 বিশ্বকাপে ডান পায়ের পাতার মেটাটার্সাল চোটে পড়ায় নকআউট পর্বের কয়েক ম্যাচেই তিনি ছিলেন না, আসলে ওগুলো মিস করেছেন। 2022 বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ডান পায়ের গোড়ালিতে চোট পান এবং তখনও তিনি ম্যাচে মিস করেন। পরবর্তীতে গ্রুপ পর্বের বাকি যেই দুই ম্যাচ ছিল সুইজারল্যান্ড এবং ক্যামেরুনের বিপক্ষে, সেখানে তিনি খেলতে পারেননি, যেহেতু সার্বিয়ার বিপক্ষে তিনি চোট পেয়েছেন। এই যে বিশ্বকাপ তো আসলে অনেক বছর ধরে 4 বছর পর পর আসে, একটা স্বপ্ন থাকে অনেক বছর ধরে বিশ্বকাপে খেলবে। যখন নেইমারের মতো প্লেয়াররা খেলতে পারেন না, মূলত তো কোচ কার্লো আনচেলত্তি ছাড়াও আগে যারা কোচ ছিলেন তারা আসলে পরিকল্পনা এভাবেই সাজিয়ে থাকেন, যখন পায় না তখন আসলে কতটা প্রভাব পড়ে দলের মধ্যে? অ্যাকচুয়ালি এর মধ্যে কয়েকটা আমি উপধারা বলবো। সেটা হলো, প্রথম হলো কি, আমাদের যে ওয়ার্ল্ডের যে ফুটবল প্লেয়ার, এরা তো সুপারস্টার ওয়ার্ল্ড, এদের হয় কি বেশি চাপ পড়ে যায়, মেন্টাল চাপ, যে মেন্টাল হেলথটা আছে এটাকে খেলার চাপ পড়ে যায়। সেকেন্ড থিং হলো কি, একটা প্লেয়ারের 48 থেকে 52টা খেলা উচিত প্রতি বছরে, কিন্তু এরা না তার চেয়ে বেশি খেলে। এইটা তখন মেন্টালি এবং শারীরিকভাবে যে ফিজিওলজিক্যাল যে ডিমান্ডটা, এটা তখন তো আর ফিল করতে পারে না, যার দরুন এই অ্যাসেন্টিক কনসেন্টিকে, তারপর মাসেল মাস, এগুলো তাদের ধরে ফেলে, যার দরুন এই ইনজুরিতে সমস্যায় পড়ে যায়। আর এটা না স্পোর্টস রিকভারি করা খুব কষ্টের ব্যাপার, কিন্তু তারপরেও ব্যথা নিয়ে যখন খেলে তখন এটা আবার রিহ্যাবিলিটেশনে চলে যেতে হয়। আচ্ছা, মানে ইনজুরির কারণে তো দেখা যায় যে যদি ইনজুরিটা নিয়ে খেলে তাহলে আরো বেশি ইনজুরির সংখ্যা বেড়ে যায়, বা তার এই ভোগান্তিটা আরো বেশি দীর্ঘমেয়াদী হওয়ার সম্ভাবনা দেখা যায়। আমরা যদি একটু দেখতে চাই যে বিশ্বকাপ সহ কিন্তু নেইমার অনেকগুলো প্রতিযোগিতায় ম্যাচ খেলেছে, তবে আমরা বলছিলাম যে 703 তিনি ব্রাজিল দলের জার্সি পরার সুযোগ পাননি। এর আগে কতগুলো ম্যাচ খেলেছে প্রীতি ম্যাচ সহ বিশ্বকাপে, সেই রেকর্ডটা আমরা একটু যদি দেখি। প্রীতি ম্যাচে এখন পর্যন্ত তিনি ম্যাচ খেলেছেন 70টি, গোল করেছেন 46, যার মধ্যে পেনাল্টি শুটআউটে 13টি গোল করেছেন, অ্যাসিস্ট ছিল 30টি। প্রীতি ম্যাচে তিনি হলুদ কার্ড পেয়েছেন 15 বার, তবে লাল কার্ড তিনি দেখেননি সেই প্রীতি ম্যাচে। বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচও তিনি খেলেছেন, 28টি ম্যাচ খেলেছেন, 16টি গোল করেছেন, সেখান থেকে পেনাল্টি শুটআউটে গোল হয়েছে 5টি, অ্যাসিস্ট করার সুযোগ পেয়েছেন 19 বার, আর হলুদ কার্ড 11 বার হলুদ কার্ড দেখেছেন, লাল কার্ড ছিল না বিশ্বকাপ বাছাই পর্বের কোনো ম্যাচেই। বিশ্বকাপে তিনি খেলেছেন 13 বার এখন পর্যন্ত, গোল করেছেন 8 বার, 2টি পেনাল্টি শুটআউটে, সেখান থেকে অ্যাসিস্ট করেছেন 4 বার, এবং হলুদ কার্ড সেখানে তিনি দেখেছেন, 2টি হলুদ কার্ড দেখেছেন। কোপা আমেরিকাও তিনি খেলেছেন, 12টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন ইনজুরি নিয়েও নেইমার, তারপর গোল করেছেন 5টি, একটি পেনাল্টি শুটআউট থেকে, অ্যাসিস্ট করেছেন 4টি, হলুদ কার্ড 3টি, এবং কোপা আমেরিকা একটি লাল কার্ডও দেখার তিনি অভিজ্ঞতা রয়েছে। কনফেডারেশনস কাপে তিনি 5 ম্যাচ খেলেছেন, 4 গোল করেছেন, কোনো পেনাল্টি শুটআউট ছিল না, অ্যাসিস্ট করেছেন 2 বার, একটি হলুদ কার্ড দেখেছেন। এই যে নেইমারকে নিয়ে আমরা এত কথা বলি, এত কিছু বলি, তারপরে তো আসলে নেইমারের যে রেকর্ডটা, এটা কি আসলে নেইমারের যারা সমর্থকরা আছেন বা যারা কোচ আছেন, কৌশল আছেন, টিম ম্যানেজমেন্ট আছেন, তাদেরকে আসলে এগুলো দেখে স্বস্তি পাওয়ার কথা কি না? না, আসলে থ্যাংক ইউ, ভালো একটা প্রশ্ন বল। অস্বস্তি থাকতে হয় আর করতে হয়, কিন্তু কারণ কি, এটা না প্লেয়ারদের পরে একটা প্রেশার থাকে, ক্লাব প্রফেশনাল প্রেশার, যে ক্লাব প্রেশার, তারপর ন্যাশনাল টিমের প্রেশার। এই প্রেশারে কিন্তু মানসিকভাবে অনেক সময় প্লেয়ারদের সাইকোলজিক্যাল ভাবে অ্যাডাপ্টেশন নিতে পারে না সে, যার দরুন এই প্রেশারটা নিতে। আবার তার মধ্যে আবার দর্শক আছে, শুধু দর্শক না, শুধু ওয়ার্ল্ডের যারা ব্রাজিলের ফেভারিট যারা সমর্থক আছে, তাদের একটা প্রেশার কিন্তু সে মাথায় নেয়, যার দরুন সে যতটুকু খেলতে চায় তার চেয়ে অতিরিক্ত। আপনি একটা খেলা দেখেছেন, লাস্টে আর্জেন্টিনা খেললো হলো যেই মেসির হ্যাট্রিক হয়ে গেল, কোচ কী করলো, তাকে উঠায় নিয়ে চলে আসলো। কারণ কি জানেন? এটার কারণ হলো, আমার প্লেয়ারটা 3টা গোল হয়ে গেছে, সে হ্যাট্রিক করছে, ওয়ার্ল্ডের একটা রেকর্ড চলে আসছে, এখন আমার প্লেয়ারকে রেস্ট দিতে হবে, হ্যাঁ, যে আমার নেক্সট খেলার জন্য প্রস্তুতি নিতে হবে। এই কাজগুলো নেইমারের কাছ থেকেও আমরা আশা করি, কিন্তু বাট মাঠে যারা কোচ আছেন, কর্মকর্তা আছেন, তাতে প্লেয়ারদের
প্রেশার বেশি পড়ে যাচ্ছে, যার দরুন এই ইনজুরিটা বেশি চলে আসতেছে এবং এক্সপেকটেশন বেশি করি আমরা তাদের কাছে। আচ্ছা, রাজাক ভাই, আমরা দেখেছি যে এখন পর্যন্ত তিনি বেঞ্চে, মানে দলে তো নেই, স্কোয়াডে নেই, কিন্তু তাকে বেঞ্চেও রাখা হবে না, ফিলাডেলফিয়ায়ও তাকে নিয়ে যাওয়া হবে না, তিনি তার ক্যাম্পেই থাকবেন, সেখানে তিনি তার পুনর্বাসন প্রক্রিয়া করবেন। আমরা একটা সম্ভাব্য একাদশ তাকে ছাড়া আসলে তৈরি করেছি। ভিনিসিয়াস জুনিয়রকে আমরা এবার ফ্রন্টে রেখেছি, ফরওয়ার্ডে একেবারে ম্যাথিউস কুনিয়া তিনি হচ্ছে সহযোগী করবেন, সহযোগী থাকবেন। রাফিনিয়াকে আমরা লেফটে রেখেছি, ক্যাসিমিরো মিডে, স্বাভাবিকভাবেই তিনি যেখানে থাকেন তার জায়গায়। ব্রুনো গুইমারেসও থাকবেন এখানে। লুকাস পাকেতা আর রাফিনিয়াকে আমরা দুই উইংয়ে রেখেছি। আর ডগলাস সান্তোস তিনি একদম ডিফেন্স যেহেতু নিচের দিকে থাকবেন, গ্যাব্রিয়েল মাগালেসও ওখানে থাকবেন, দানিলো থাকবেন ডান দিকে, মার্কিনিওস থাকবেন মাঝের দিকে, আর অ্যালিসন বেকার তো আমাদের গোলপোস্টে থাকবেনই। এইটা তো গত ম্যাচে ছিল না, এরকম ছিল না। আমরা একটা সম্ভাব্য করেছি। গত ম্যাচে আমরা দেখেছি যে ভিনিসিয়াস জুনিয়রকে একটু পেছনে রাখা হয়েছে, লুকাস পাকেতা ফ্রন্টে খেলেছেন, আর রাফিনিয়া ছিল দুই সাইডে, শুরুর দিকে ছিল, এখন একটু নিচে নামানো হয়েছে। এইটা কি মানে চেঞ্জ, আপনি কোনো চেঞ্জ দেখছেন কি না? দারুণ একটা প্রশ্ন। এটা না হয়েছে কি জানেন, এটা এক একটা কোচের কিন্তু এক একটা স্ট্র্যাটেজি, এটাকে বলে হলো ফিলোসফি, যে এক একটা কোচ এক একটা ফিলোসফিতে ফুটবল খেলে। তা কখন যে যেমন ধরেন লাস্ট আমরা পর্তুগালের একটা খেলা দেখলাম, আমরা ক্রিস্টিয়ানো রোনাল্ডোরও দেখলাম যে ডিফেন্ডিংয়ে নিয়ে আসছে, সে ডিফেন্ডিংয়ে যাচ্ছে আবার অ্যাটাকে যাচ্ছে। আপনি কি এই বিশ্বকাপের কথা বলছেন? হ্যাঁ, এই বিশ্বকাপে তো একবারে মানে রোনালদো যেভাবে খেলেছেন সেটা যারা সমর্থকরা ছিলেন তারা নিশ্চয়ই হতাশ হয়েছেন, এই কথাটাই। এখন কোচ, আমি তো অত বড় না, আমি হলো ছোট্ট একটা কোচ, তো ওই সে কোথায় কিভাবে খেলবে, এবং ফুটবলও কিন্তু একটা চুরির বিদ্যা। আর ফুটবলের রাজনীতি যেমন একটা কথা আছে যে শেষ বলতে কথা নেই, ফুটবলেও এরকম যে কাকে কোন সময় কোন জায়গায় ইউজ করবে, এটা ভালো কোচ তার ফিলোসফি আন্দাজে খেলতে হয়, এবং প্লেয়াররাও সেইভাবে যদি খেলে তাহলে ফুটবল খেলাটা একটা শৈল্পিকভাবে চলে আসে। কার্লো আনচেলত্তি কি আসলে তাকে নিয়ে প্রেসারে পড়ে গেলেন কিনা নেইমারকে নিয়ে? কারণ নেইমার তো এক মাস আগেই চোটে পড়েছেন, মাংসপেশির চোট, সেটা জানতেন, তিনিও জানতেন, এবং তিনি যখন স্কোয়াড ঘোষণা করবেন সেই প্রেস কনফারেন্সে 700 সাংবাদিক রয়েছে। মানে এরকম একটা চাপের কারণে কি নেইমারকে রেখে এবার বিশ্বকাপটা করা হয়েছে কিনা? না, আমি ফুটবলে ধরেন আমরা যদি আর্জেন্টিনার দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে কি যে মেসি ভার্সেস আদার টিমের সাথে খেলা, কিন্তু ব্রাজিলে কিন্তু এরকম না। ব্রাজিলের নিউ কামার, নিউ ফেম, নেম অ্যান্ড ফেম আসতেছে। তো এইটা ব্রাজিলে স্পেশালি, আমি ব্রাজিলে 4 মাস ছিলাম, তা ব্রাজিলে নাই বলতে কোনো কথা নেই, প্লেয়ার নাই বলতে কথা নেই, সে রিকভারি করে নিতে পারবে। আর রিকভারি করে এই যে কোচ দেখবেন আপনি এমনি সেমিফাইনালে চলে গেছে, কারণ কি সামনে যে খেলাটা যদি সে জিতে তাহলে তারা চলে গেল সেকেন্ড রাউন্ডে। তা আমার মনে হয় এটার কোচের পরে আমাদের ছেড়ে দেওয়া উচিত। আচ্ছা, আমরা যদি একটু দেখতে চাই যে ব্রাজিলের এখনকার পরিস্থিতি কি, কারণ ব্রাজিলের এখনো স্কটল্যান্ডের সাথে ম্যাচ আছে, হাইতির বিপক্ষে ম্যাচ আছে। ব্রাজিলের যদি পয়েন্ট টেবিলটা দেখতে চাই, সি গ্রুপের স্কটল্যান্ড রয়েছে এক ম্যাচ খেলে সবার শীর্ষে রয়েছে, একটি জয় নিয়ে 3 পয়েন্ট নিয়ে। মরক্কো এরপরেই রয়েছে, একটি ম্যাচ খেলেছে মরক্কো, সমান ম্যাচ ড্র করেছে, সমান পয়েন্ট নিয়ে মরক্কো আর ব্রাজিল পাশাপাশি রয়েছে। হাইতি এখনো কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি, একটি ম্যাচ খেলেছে, একটিতেই কিন্তু হার রয়েছে হাইতির। হাইতি 52 বছর পর বিশ্বকাপে ফিরতে চলেছে, সেটা মানে হাইতি ম্যাচের সাথে আসলে আমি যদি বলি যে ব্রাজিলের যদি মানে হেড টু হেড ধরা হয়, হেড টু হেড রেকর্ডটা, সেটা কিন্তু খুব বেশি হাইতির পক্ষে যাবে না, হাইতির বিপক্ষে আসলে যাবে, কারণ ব্রাজিলে এখন পর্যন্ত 3টি ম্যাচ 90% ব্রাজিল পক্ষে যাচ্ছে, 10% মিলেছে, তাও 3 গোলের জিতবে ব্রাজিল, 3 গোলে। আমি এখানে বলে গেলাম, কারণ কি এটা হতাশার কিছু নাই, কারণ ব্রাজিল যদি না খেলে, ব্রাজিলের সকাল হবে ব্রাজিল ফুটবল খেলবে যেমন। তো ব্রাজিলের একটা জিনিস সবচেয়ে ভালো, ব্রাজিলের ফরওয়ার্ড লাইন, তাদের ভ্যালোসিটি, গতি, রেইনফোর্সমেন্ট প্রচুর, এটাকে মানে ইয়ে করা যাবে না। কিন্তু প্রথম ম্যাচ তো এটা এদিক ওদিক হতে পারে, তা আমি হতাশাবাদী না, আমি আশাবাদী যে নেক্সট হাইতির সাথে জিতে তারা এমনি। হাইতি তো খুব বেশি একটা মানে কম্পিটিটিভ ম্যাচ হওয়ার সম্ভাবনা, স্কটল্যান্ডের সাথেও জিতবে। সেই ক্ষেত্রে আসলে নেইমারকে বসিয়ে রেখে নিশ্চয়ই আসলে কোনো ভুল করছে না, কারণ নকআউট পর্ব তো আসলে খুব ইম্পর্টেন্ট কার্লো আনচেলত্তির জন্য। এইবার এই ম্যাচে আসলে আলো ছড়াবেন যদি বলি ভিনিসিয়াস জুনিয়র বা অন্য কেউ, এটা আপনার মতে কি মনে হয়?
না এই নেইমার নিয়ে তারা চিন্তা করে না, তারা চিন্তা করে নতুন কিছু। আমরা যেমন চিন্তা করি যে ইনোভেটিভ ওয়ার্ক, যেটা ব্রাজিল সবসময় ইনোভেটিভ ওয়ার্ক, তাদের চিন্তা চেতনা ফুটবলকে সামনে ধাবিত টুয়ার্ড টু ফুটবল। তারা চিন্তা করে ফুটবল কিভাবে সামনে এগোতে যাবে, কারণ ওরাই ফুটবল নিয়েই হয়তো IMF-এর লোন তোলে, ব্যাপারটা বুঝতে পারছেন? তো ওরা ওদের চিন্তা আছে, ওরা থিসিস করে, থিঙ্কিং করে। তো ওরা এক নেইমারকে নিয়ে পড়ে থাকবে না, নতুন কিছু আসবে। এটা তো মেসি না যে আমি মেসিকে কিন্তু পৃথিবীর সর্বকালের সেরা ফুটবল প্লেয়ার, আরও 100 বছরের মধ্যে আসবে কিনা জানি না। তো আমি নেইমারকেও এরকম ধরেছিলাম, কিন্তু ওর ইনজুরিকে আমি খুব মানে ও এটা তার ফেভার না ডিসফেভার যাচ্ছে, যার দরুন নেইমারকে রেখে যে সামনে যেতে পারবে না সেটা না, যেতে পারবে। ব্রাজিল ইজ ব্রাজিল। মানে নেইমার তো ঠিক আছে, কিন্তু ব্রাজিলের অন্য কোনো ফুটবলার, মানে তরুণ ফুটবলার বলা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র বেশ আলো ছড়ান আসলে মাঠে নামলে, ক্লাবের হয়েও মাঠে নামলে আলো ছড়ান, ব্রাজিল দলের হয়েও আসলে মাঠে নামলে তার দিকে আসলে সবার চোখ থাকে। সেইখানে এই বিশ্বকাপে আসলে তিনি সেই প্রতিভা বা আলোটা আবারও মানে নিজের দিকে তাকাতে পারবে কিনা, এইটা নিয়ে রাজ্জাক ভাই কথা বলবো, তবে ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছে একটু পরেই। আমি ভরসা রাখি হিরোর স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। আর রাজ্জাক ভাই যেটা কথা বলছিলাম যে রাতের ম্যাচ, দিনের ম্যাচ, আসলে সব আপনি যেটা বলছিলেন বিরতির সময় যে ঘুমের সুযোগ নেই, কারণ এখন 48টা দল, সবগুলো দলের খেলা দেখা, দিনে প্রায় 4টা করে ম্যাচ হচ্ছে দিন রাত মিলিয়ে। মূলত শুরুটা তো হবে রাউন্ড অফ 32 থেকে, এবং মেক্সিকো কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে সকালে যে ম্যাচটা ছিল সেইখানে ম্যাচ একটা গোলের সুবাদে কিন্তু মেক্সিকো বিশ্বকাপের এবার 2026 বিশ্বকাপের প্রথম দল হিসেবে তিনি পরের বার কোয়ালিফাই করেছেন। আমরা যদি দক্ষিণ কোরিয়ার মেক্সিকো বনাম ম্যাচটার স্টেটটা দেখতে চাই, বল পজিশনে কিন্তু মেক্সিকো পিছিয়ে ছিল, 42% ছিল এবং 58% বল দখলে ছিল দক্ষিণ কোরিয়ার। শর্টস টার্গেট নিয়েছে 4টি, 2টি হচ্ছে দক্ষিণ কোরিয়ার ফরে গেছে। সফল পাস তারা করেছে 349 বার, 487 বার সফল পাস করেছে দক্ষিণ কোরিয়া। সেভ করতে হয়েছে 2টি, সেভ করতে হয়েছে মেক্সিকোকে, দক্ষিণ কোরিয়াকে করতে হয়েছে 3টি। হলুদ কার্ড তারা দেখেনি, 2টি লাল কার্ড কিন্তু দক্ষিণ কোরিয়া দেখেছে, এবং 10 জনের 9 জনকে নিয়ে, প্রথমে তো 10 জন হয়েছিল, তারপর 9 জনকে নিয়ে খেলাটা গড়িয়েছে। এটা খুব মানে খুব কঠিন হয়ে পড়েছিল দক্ষিণ কোরিয়ার জন্য। মেক্সিকো তো স্বাগতিক দেশ, এটা আসলে এই আধিপত্যটা বজায় রেখে আসলে তারা খেলেছে। এই ম্যাচটা কেমন দেখলেন, সকালের ম্যাচটা? অ্যাকচুয়ালি এই খেলাটা না আমাকে খুব মানে আমোদিত করেছে। কেন আমোদিত করেছে? দক্ষিণ কোরিয়া হলো এশিয়ার একটা টিম, আর মেক্সিকোর একটা ট্র্যাডিশনাল আছে মেক্সিকোর ফুটবলে, তাদের ওয়ার্ল্ড কাপ কয়েকবার হয়েছে তার দেশে। সেকেন্ড থিং হলো কি, আপনি বল পজিশনগুলো দেখেন, 58% বল পজিশন হলো দক্ষিণ কোরিয়ার। আপনি দেখেন তাদের কারেক্ট পাস 487টা। তা আপনি খেয়াল করছেন যে তারপরেও সফল হতে পারেনি দক্ষিণ কোরিয়া, তার মানে মেক্সিকো চলে আসে। তার খালি বল পজিশন থাকলে হবে না, অ্যাটাকিং। আপনি দেখেন শর্ট এট দ্য টার্গেটে তার 4টে টার্গেট গেছে মেক্সিকোর, আর দক্ষিণ কোরিয়া গেছে 2টা টার্গেট। কিন্তু তারা বল যে শুট, টার্গেট শুট, এটা কম, কিন্তু তাদের টার্গেট শুটে যে গোল থিঙ্কিং, এই থিঙ্কিংটা খুব বড় জিনিস। এই থিঙ্কিংটিকে যে বল সব কিছু মিলে দক্ষিণ কোরিয়া কিন্তু ফেভারে ছিল খেলাটা, কিন্তু চলে গেছে হলো মেক্সিকোর, কারণ অভিজ্ঞতার জোরে। আচ্ছা, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আসলে তারা মানে যেহেতু পরের রাউন্ডে চলে গেছে। আমরা যদি একটি গোল দেখতে চাই, একটি গোলই হয়েছে একেবারে শেষ মুহূর্তে, সেই শেষ গোলটা কিন্তু করেছে রোমো 50 মিনিটে, বিরতির পর সেই গোলটা হয়েছে। আপনি যদি গোলটা নিয়ে একটু অ্যানালাইসিস করেন যে আসলে গোলটা কিভাবে হয়েছিল, বা দক্ষিণ কোরিয়া সেখানে অ্যাটাকের যে জায়গাটা সেখানে থামানোর কোনো উপায় ছিল কিনা, কারণ গোলরক্ষক কিন্তু প্রথমে বলটা ধরেছিল। এখানে সত্যিকার অর্থে এটা দুর্ভাগ্য গোলকিপারের জন্য এই গোলটা হয়েছে। কারণ কি, তার গ্রিপটা এবং তার প্লেয়ারের উপর পড়ে গিয়েছেন, এই জায়গাটা গোলকিপারের এটা ফল্ট। আর সেকেন্ড থিং হলো কি, বল যখন সে গোলকিপার গ্রিপে নিয়েছে, তার ডিফেন্ডাররা যদি একটু নিচু হয়ে যেত তাহলে কিন্তু এই সমস্যাটা তার বলের চলে যেত হাত থেকে, যার দরুন এটা ডিফেন্ডারের সাথে কোঅর্ডিনেশন ছিল না গোলকিপারের। দক্ষিণ কোরিয়ার ডিফেন্ডারদের কি আসলে আপনি কোনো দোষ দিতে চান কিনা? যদিও আসলে আমরা দেখছি যেখানে প্রায় 3 জন ডিফেন্ডার রয়েছে, এবং ম্যাচে
মেক্সিকোর ম্যাচের ফুটবলাররা আসলে রয়েছে এখানে, এবং আমরা দেখছি গোল পোস্ট থেকে কিন্তু গোল কিপারের যে কাজটা তিনি কিন্তু ধরেছেন, তবে আকস্মিকভাবে যেভাবে আসলে পড়ে গেছে এই যে যখন বলটা ধরছে তখন ডিফেন্ডার নিচু হয়ে যাওয়া উচিত ছিল, আচ্ছা একেবারে নিচু হয়ে যাওয়া উচিত ছিল। আচ্ছা আচ্ছা কারণ আমি ডিফেন্ডার খেলেছি, Okay. তার ধরুন এটা বুঝেছি যে একেবারে সে নিচু হয়েছে কিন্তু অনেক পরে। আচ্ছা, আমরা যদি আবার একটু রিপ্লেতে দেখতে পাচ্ছি যে বলটা যখনই পড়ে গেছে তখনই কিন্তু আর সুযোগটা মিস করেননি। এটা দুর্ভাগ্য, ওর হয়তো লাকে ছিল না আসলে সত্যিকার এই গোলটা যে গোল হবে এটা কেউ ভাবতে পারেনি। আচ্ছা, এবং তারাও আসলে হতবাক হয়ে গেছেন যে এই গোলটা। হ্যাঁ, সে অপরচুনিটিটা কাজে লাগাইছে। মেক্সিকো 9 নম্বর প্লেয়ার ছিলেন, খুব সজাগ প্লেয়ার, যে পড়ে গেছে তিনি কিন্তু আসলে পিছনে আসেনি, তিনি ওখানে দাঁড়িয়ে ছিল যদি কোনো সুযোগ তৈরি হয় সেই সুযোগ সুযোগটাই। সন্ধানী, সেও সুযোগ সন্ধানী এবং সে অ্যাক্টিভ ছিল। এই অ্যাক্টিভনেসটাই তো আসলে দরকার ফুটবলের জন্য, যে কখন আসলে, কারণ আমরা দেখে থাকি যে একের পর এক অ্যাটাক হয়। পর্তুগালের ম্যাচটাই যদি আমরা একটু দেখি যে একের পর এক অ্যাটাক হয়েছে, কখন সুযোগ পেয়েছে প্রতিপক্ষ সেই সুযোগটাই কি কিন্তু আর একটা সুযোগই কিন্তু কাজে লাগিয়ে তারা গোল করে ফেলেছে। এটা আপনি আমি আসলে কি বারবার মেসির কথা আসতেছে, অবশ্যই আপনি বলবেন যদি মেসির কথা যদি মেসি দেখেন হয় কয়টা বল ধরছে আর কয়টা বলে গোল করে। একটা স্ট্রাইকার পুরো মাঠ দৌড়াচ্ছে, গোল পোস্টে দৌড়াচ্ছে, তারপরে তার গোল এরিয়ায় দৌড়াচ্ছে, পেনাল্টি এরিয়ায় দৌড়াচ্ছে, কিন্তু গোল পাচ্ছে না। কিন্তু সে একটা দুটো বল পাচ্ছে, শুট করছে, গোল হচ্ছে। তার মানে তার অ্যাকুরেসি কতটুক কারেক্ট, এবং এটারে বলে কগনিটিভ প্রসেস ফুটবলে বলে। এই কগনিটিভ প্রসেস তাদের কত দূরদর্শিতা এবং তাদের চিন্তা চেতনা কতটুক সুমধুর, এটা যারা এই খেলে তারা বুঝতে পারে ব্যাপারটা। রাজাক ভাই, এই ম্যাচটাতে তো মাত্র একটি গোল হয়েছে, এর আগে আমরা দেখেছি যে দুটি গোল করেছিল মেক্সিকো। এই ম্যাচে কি আরো একটু গোল প্রত্যাশা করছিলেন কিনা? কারণ স্বাভাবিকভাবেই প্রথম ম্যাচটাতে একটু চাপে থাকে ফুটবলাররা, নিজেদের স্বাভাবিকভাবে নিজেদের ঘরের মাঠ ছিল সেই মাঠটাতে, সেইখানে কি আরেকটু গোল বা আরেকটু উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ আপনি মানে দেখার প্রত্যাশা করেছিলেন কিনা? আপনি ভালো কথা এটা। আপনি জাপান এবং দক্ষিণ কোরিয়াকে ছোট করে দেখেন না, এরা কিন্তু ওয়ার্ল্ড লেভেলে ফুটবল খেলে। জাপানের সবশেষ ম্যাচ দেখে আসলে ছোট করার কোনো অবকাশ নেই। আমি যেহেতু এশিয়া বসবাস করি, জাপান এবং দক্ষিণ কোরিয়ার ফুটবল একটা ভিন্ন ধারা। তারা এটাকে পুজো করে ফুটবলকে নিয়ে। যার ধরুন আমি জাপানে গিয়েছি, দক্ষিণ কোরিয়া গিয়েছি বিদায় এই কথাগুলো বলতে পারছি, কারণ ফুটবল নিয়ে থিসিস করে, থিঙ্ক করে। এই থিঙ্কের যে খেলাটা ওরা ইউরোপের সাথে চ্যালেঞ্জ দেয়। মেক্সিকোর সাথে হয়তো একটা গোল খাইছে, মানে এটা একটা আনফর্চুনেটলি, কিন্তু বাট দিস ইজ দ্য ফুটবল। এই ফুটবল তাদের চিন্তা চেতনার মধ্যে, যেটা আমরা করি না সাধারণত। আচ্ছা, রাজাক ভাই, আরো অনেক আলাপ করব কারণ রাতে অনেক ম্যাচ রয়েছে, সবকিছু মিলিয়ে আমরা আরো আলাপ করব, তবে একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, সময় হলো আরো একটা বিরতির, ফিরছি একটু পরেই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। রাজাক ভাই, রাতে অনেক ম্যাচ রয়েছে, আমরা বলছিলাম যে ম্যাচের কথা, বসনিয়ার বিপক্ষে যে ম্যাচটা হয়েছে এবং কানাডা কাতারের সাথে যে ম্যাচটা হয়েছে সেটা নিশ্চয়ই উত্তেজনাপূর্ণ, একের পর এক গোল হয়েছে। আমরা যদি বসনিয়ার ম্যাচ নিয়ে একটু কথা বলতে চাই, বসনিয়ার ম্যাচের যে গোলগুলো হয়েছে সেইটার আগে আমরা যদি একটু পরিসংখ্যানটা দেখতে চাই, বল পজিশনে কিন্তু সুইজারল্যান্ড কিন্তু এগিয়ে ছিল 62% এবং 38% বল দখলে ছিল বসনিয়া হার্জেগোভিনার দখলে। শর্টস অন টার্গেট তারা নিয়েছে সুইজারল্যান্ড 8টি, 3টি শট নিতে পেরেছে বসনিয়া। সফল পাস তারা করেছে 516 বার, 287 বার করেছে বসনিয়া। সেভ করেছে 2টি সুইজারল্যান্ড আর 3টি বসনিয়া করেছে। হলুদ কার্ড তারা একটি দেখেছে সুইজারল্যান্ড, লাল কার্ড দেখেছে বসনিয়া, এবং হলুদ কার্ডও পাশাপাশি 2টি লাল কার্ড তারা দেখেছে। এই পরিসংখ্যানটা দেখে কি বলবেন যে আসলে ম্যাচটা নিশ্চয়ই ভালো হয়েছে, তবে ম্যাচের যে পরিসংখ্যানটা খুব স্বাভাবিকভাবে সুইজারল্যান্ড ইউরোপের দল খুব হ্যাট্রিক একটা মানে তারা এগিয়েই থাকবে স্বাভাবিকভাবে, তবে শর্টস অন টার্গেটটা কি একটু কম হয়ে গেছে কিনা, বা গোলের সংখ্যাটা, স্কোর লাইনটা কি একটু কম হয়ে গেল কিনা? অ্যাকচুয়ালি যে সুইজারল্যান্ড তো আসলে অভিজ্ঞতা টিম, ফিফার হেড অফিস সুইজারল্যান্ড, তারা ফুটবলের সাথে সম্পৃক্ততার, কিন্তু বসনিয়া এদের অভিজ্ঞতায় ফুটবলের পিছনে চলে গেছে। আর আরেকটা জিনিস কি, একটা দেশের ফুটবল কাঠামো তৈরি হলেও তাদের লিগ ভিত্তিক একটা দেশের লিগ কিভাবে চলছে, তা ধরেন বসনিয়া যে হার্জেগোভিনা যে এইটার চাইতে সুইজারল্যান্ডের ফুটবলের ধারাবাহিকতা অনেক ভালো। তারপরে বল পজিশন শুধু দেখলে হবে না, এই শটও বেশি,
তারপরে সফল পাস 516টা, তার মানে তার ডবল করেছে। তার মানে বোঝা যাবে যে যে সুইজারল্যান্ডে তার প্রাপ্যটা সে আদায় করে নিয়েছে এগেনস্ট টিমের কাছ থেকে। হ্যাঁ, সেভ। কিন্তু এর মধ্যে যে তারা যে এই যে রেড কার্ড খেয়েছেন, রেড কার্ড খাওয়াটা যে 10 জনের প্লেয়ার, এইখানে একটা দুর্বলতা আছে। কিন্তু এই দুর্বলতা একজন একটা দুইটা গোল হতে পারে, কিন্তু বাট সুইজারল্যান্ড ভালো খেলেই এই টিমটা আমরা যদি একটু জিতেছে। গোলগুলো দেখতে চাই, শুরুর গোলটা মানে একেবারে শেষ মুহূর্তে গোল হয়েছে। 74 মিনিট থেকে গোল করা শুরু করেছে সুইজারল্যান্ডের প্রথম গোলটা যদি একটু দেখতে চাই আমরা। হেড করে প্রথমে গোল করতে চেয়েছিল, তবে শটটা হয়নি এবং গোলকিপারও কিন্তু ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করেছিল রাজাক ভাই। এইটা আসলে এতগুলো ডিফেন্ডারের ফাঁক দিয়ে সেই গোলটা হয়ে যাওয়া, গোলকিপারও চেষ্টা করেছিল, এটা আসলে কি ভজনিয়ার দুর্ভাগ্য কিনা দেয়? হেড দিয়ে কিন্তু বসনিয়া এটা কিন্তু সেভ করার চেষ্টা করেছিল, সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, তবে সেটা হয়নি। সার্টেন গোল হয়েছে, সার্টেন মানে আনসার্টেন, এটা মানে আনসার্টেন। আনসার্টেন কিভাবে হয়েছে? অনেকক্ষণ, মানে আমার মতে আমি যেটা দেখছি যে অনেকক্ষণ ধরে বলটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা। হ্যাঁ, এখানে প্রায় 1-2 মানে 6-7 জন কিন্তু ডি বক্সের মধ্যে রয়েছে। সেই ক্ষেত্রে আসলে বারংবারই তারা সরিয়ে দেওয়ার চেষ্টা করে, সেই শেষ মুহূর্তে যে সেভটা সেটা তারা করতে পারেনি, গোলরক্ষক নিজেও পারেননি। এটা কি হাইটের কারণে অনেক সময় হয়ে যায়? কারণ না, এখানে হয়েছে কি, ডিফেন্ডারের এটা হাইট নাম্বার 1, ডিফেন্ডার একটা ফল্ট আছে কি, যে বলটা হাইটে আছে এটা তার মাথায় ইউজ করার দরকার ছিল। আচ্ছা, সেকেন্ড থিং হলো কি, যে যে শুটটা করেছে, ওকে, গোলটা করেছে, যে তার এটার বলে মোটর মুভমেন্ট, মানে মোটর মুভমেন্টটা সে কিন্তু গোলের পোস্টের দিকে ছিল না, এবং গোলকিপারও সতর্ক ছিল না, মনে করছে এই বলটা মনে হয় ডিফেন্ডার ক্লিয়ার করে দেবে, কিন্তু তার যে মোটর মুভমেন্টটা যে চেঞ্জ হয়ে গেছে, দেখেন আপনি শুটিংয়ের সময় এই যে মোটর মুভমেন্টটা চেঞ্জ হয়ে গেছে, এই যার দরুন সে শ্যুটটা পেয়েছে এবং স্পেস পাইছে শুটিং করার। এবং সুইজারল্যান্ডের হাইতির প্লেয়ার যদি আরেকটু আগে চলে আসতো, নাম্বার 19 সম্ভবত, আমি যদি ভুল না করি, তাহলে হয়তো বা সেই শটটা তারা এটাই দিতে হেডের বল, পারতো। আমরা আমি ডিফেন্ডার তো, এটাই হেডের বল, হেড ও বলটা হেড দিয়ে ক্লিয়ার করতে পারতো, কিন্তু সে হেড দিতে চায়নি, 3টা প্লেয়ার রয়েছে, এটা তার কৌশলে আসলে ভুল হয়ে গেছে, পরিকল্পনা। আমরা যদি সুইজারল্যান্ডের দ্বিতীয় গোলটি দেখতে চাই, সেটা খুব কাছাকাছি সময় আসলে হয়েছে, শেষ দিকের গোল, এটাও আসলে দেখেন এই গোলটা আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এই গোলটাও কিন্তু গোলরক্ষক সেটাও থামাতে পারেনি। বসনিয়া হর্জেগোভিনার যে রাইট ব্যাক ছিল, সে কিন্তু তাকে একেবারে স্পেস দিয়ে রেখে দিয়েছে এবং তাকে কেউ ফলোই করেনি। আপনি দেখেন, খেয়াল করেন, তাকে ফলো করেন, এবং তার যে রাইট ব্যাক তাকে দেখে, তার দিকে তাকাও না, তার পজিশন কোথায় এবং প্লেয়ারের পজিশন কোথায়। দেখেন স্পেস দিছে কত, তাকে স্পেসই দিয়ে দিছে মারার জন্য, প্রচুর স্পেস পেয়েছে বলটা, মানে নিয়ে কিভাবে মারবে, শটটা নিয়ে ভাবারও আসলে স্পেস মেবি তারা পেয়েছেন সেই সময়টাতে। আর একটা মনে হয় এই যে অনেক স্পেস দিয়ে দিচ্ছেন এবং সময়ও দিয়েছেন। আমরা যদি সুইজারল্যান্ডের তৃতীয় গোলটি দেখতে চাই, সুইজারল্যান্ডের তৃতীয় গোল 90 মিনিটে হয়েছে। সেই গোলটিও খুব মানে মোটামুটি ভালোই ছিল, কারণ সুইজারল্যান্ড অলরেডি তারা কিন্তু ম্যাচের নিয়ন্ত্রণটা তাদের হাতের মুঠোয় নিয়ে নিয়েছে এবং তারা এটা হলো দর্শনীয় গোল। এটা দর্শনীয় কেন? এটা কাটব্যাক ফুটবল, কাটব্যাক যেটা ব্রিটিশরা জার্মানরা খেলে, এটা কাটব্যাকটা, এটা কাটব্যাক ফুটবলের জন্য। এটা কাটব্যাক যখন আসবে তখন কেউ ঠেকাতে পারবে না ফুটবলের, এটা খুব কঠিন খেলা, এবং এটা কমিউনিকেশন না থাকলে পরে এই গোল করা সম্ভব না। আচ্ছা, তাহলে কমিউনিকেশনে আসলে খুব বেশি এগিয়ে রয়েছে সুইজারল্যান্ড বলাই চলে। এরপরে তারা কিন্তু অতিরিক্ত সময় যেটা ইনজুরি টাইম দিয়েছে, সেখানে কিন্তু হাইতি নিজেদের একটা গোল শোধ করেছেন। ভজনিয়া সেই গোলটা কিন্তু তারা করেছেন, সেই গোলটা কিন্তু অনেক দূর থেকেই করেছেন এবং এটা আসলে লক্ষ্যভেদটা নাও হতে পারতো। হ্যাঁ, কোচ এতে সবাইকে একটু বাহবা দিচ্ছে, মোটিভেশন দিচ্ছে যে না, একটা দিতে পারছো। প্লেয়ার আসলে সন্তুষ্ট না, যেটা তার চেহারা দেখে বোঝা যাচ্ছে। আমরা যদি একটু গোলটা আরেকবার দেখতে চাই, রিপ্লে কিভাবে হয়েছে, খুব দ্রুত সময়ের মধ্যে সেই গোলটা হয়েছে। খুব ইজি ছিল কি না রাজ্জাক ভাই গোলটা দেওয়া?
এবং গোল পোস্টের সামনে কিন্তু অনেকজন ছিল ঠেকিয়ে দেওয়ার জন্য, তবে তারপরেও আসলে সেটা ভেদ করে এই কিন্তু গোলটা জাল আসলে কাঁপিয়েছে। এটা কিন্তু গোলটা স্টাইলিস্ট গোল হয়েছে। কারণ কি, যে এই যে রিবন যেটা যেটা ব্যাকে আসছে এবং সে সরাসরি বলকে আঘাত করছে। আপনি দেখেন গোলকিপার সে পাঞ্চ করে সামনে দিয়েছে এবং ওই বল সরাসরি সে শুট করে গোল করেছে। এটা এটা মার্ভেলাস গোল, এটা সত্যিকার একটা ম্যাচিউরড গোল দিয়েছে। আমরা যদি শেষ গোলটা দেখতে চাই, সুইজারল্যান্ডের অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে গোলটা হয়েছিল, আসলে একের পর এক গোল দিয়ে আত্মবিশ্বাস যেভাবে হয়েছিল সেটাই নিশ্চয়ই এই গোলটা আসলে তাদের পূর্ণতা এনে দিয়েছে। আমি যদি দেখি একেবারে মানে প্রথমেই কিন্তু তিনি অনেক ডি বক্সটা ফাঁকাই পেয়েছিলেন, তার পরবর্তীতে কিন্তু এসে জড়ো হয়েছে। এবং ডি বক্সে ফাউল করে পেনাল্টি শুট আউট পেয়ে গেছে এবং পেনাল্টি শুট আউট থেকে আসলে সফল কিকটা নিতে পেরেছেন। এটা একেবারে পেনাল্টি, এটার মধ্যে একেবারে 100% এটা বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে রেফরি, এবং রেফরি তার সামনেই, রেফরির 10 গজের মধ্যে থাকার কথা, সে 10 গজের মধ্যেই ছিল এবং সে নিশ্চিত দেখেই সে পেনাল্টি। রাজ্জাক ভাই যেভাবে শটটা নিয়েছে সেই শটটাও কিন্তু গোলকিপার আটকে দেওয়ার চেষ্টা করেছিলেন, তার বাম পাশ দিয়ে গিয়েছে, সেইটা কিন্তু সুযোগ ছিল, তবে সেটা আসলে নার্ভাসনেসের কারণেই কি এই ধরনের? এটা ফুটবলে বলে রিয়াকশন অ্যাবিলিটি। তার মানে গোলকিপারের একটা রিয়াকশন অ্যাবিলিটি ভালো ছিল, যে সে রিয়াকশন অ্যাবিলিটি ধরতে পারছিল। এবং এটাও একটা জিনিস, এটা কগনিটিভ প্রসেস ফুটবলে, যে অপোনেন্ট কি করতেছে তার উপরে আমার ডিপেন্ড করতে হবে। এবং এটা ইমাজিনেশনও দরকার হয়। তবে এই গোলটা কি মানে পেনাল্টি শুট আউটটা কি ঠেকাতে পারতো কিনা, কারণ এটা তো খুব বেশি মানে চতুরতা থাকে না, ফুটবলাররা অনেক বেশি তারা চতুরভাবে বলটা নেয়, বলটা মারার চেষ্টা করে, তবে এখানে খুব ইজি ভাবেই তিনি শটটা নিয়েছেন। এই জায়গায় কি আরেকটা গোল কম হতে পারতো কিনা সুইজারল্যান্ডের স্কোর লাইনে? আমরা দেখছি যেভাবে ফাউলটা করা হয়েছে, সেই ফাউলে এক মুহূর্তে আসলে রেফারি কিন্তু ভিআর না দেখেই তিনি রেফারি তো সামনেই ডিসিশন দিয়ে দিয়েছেন, একেবারে সামনেই। ওই যে গোলকিপারের রিয়াকশন, গোলকিপারও ভালো, কিন্তু বাট সে 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 বুঝতে পারছিল, যে তার মোটিভ বুঝতে পারছিল। আমরা যদি পরের ম্যাচটা দেখি, দিনের অন্য ম্যাচে কানাডা কাতার হয়েছে, 6-0 গোলের বিশাল ব্যবধানে গোল দিয়েছে কানাডা। কাতারকে বল পজিশনে তারা 79% এগিয়ে ছিল, 21% বল দখল রাখতে পেরেছে মাত্র কাতার। শটস অন টার্গেট তারা নিয়েছে 10 বার, 0টা শটস অন টার্গেট করেছে, একবারও করতে পারেনি। সফল পাস করেছে 515 বার, 104 বার মাত্র সফল পাস করতে পেরেছে কাতার। সেফ 0, একটা করতে হয়নি, 4 বার সেভ করতে হয়েছে কাতারকে। হলুদ কার্ড তারা কানাডা একটি দেখেছে, লাল কার্ড সহ কাতার লাল কার্ড 2টি সহ একটি হলুদ কার্ড কাতার দেখেছে। পরিসংখ্যানে খুব বেশি মানে বলার মতনই, খুব মানে বোঝাই যাচ্ছে তারা কতটা আসলে পিছিয়ে রয়েছে। না, অ্যাকচুয়ালি এই খেলাটা ব্যাপারে আমি একটু বলতে চাই, সেটা হলো কি, যে আমরা যে এশিয়ায় টাকা থাকলেই আপনি ওয়ার্ল্ড কাপ জিতে পারবেন না। আপনার ম্যান পাওয়ার দরকার, আপনার মেধা দরকার, তারপর আপনাকে স্কিল, টেকনিক, ট্যাকটিক্স এগুলো সব জানার পরে, কেন 5 লাখ লোক, আরও কম মনে হয় কাতারের, আর তার হলো প্রায় 4 কোটি লোক, তা সে ফুটবলকে বাছাই করে নিতে পারে। শুধু তারপরেও একটা ফুটবলের একটা ছিল, একটা ফ্লেভার ছিল, কারণ লাস্ট ওয়ার্ল্ড কাপ তারা খেলেছে কাতারে, তা সেই হিসাবে কাতারের উচিত ছিল যে তাকে ফুটবলকে আরও বুনিয়াদিভাবে নিয়ে আসা, কিন্তু সেই সুযোগ তারা পেয়েছিল, কিন্তু বাট তারা নিতে পারেনি, কারণ এত ডিফারেন্স হবে এটা আমি কল্পনা করিনি। তারা যে এশিয়ায় খেলে, এখনও যে নাবালক, তা ওই কানাডার সাথে খেলায় বোঝা গেছে যে কাতারে এখনো নাবালক আছে ফুটবল। রাজ্জাক ভাই, আমরা যদি গোলগুলো নিয়ে শুরু করি, তাদের 6 গোলের উৎসবটা কিন্তু শুরু হয়েছিল 16 মিনিটে। 16 মিনিটের গোলটা যদি আমরা একটু দেখতে চাই, প্রথমে কিন্তু বলটা কাটানোর চেষ্টা করছে আসলে, তারপর আসলে কানাডার যে যারা ছিলেন ফরওয়ার্ডার তারা কিন্তু সফল হয়েছেন শেষ পর্যন্ত এবং গোলকিপার সামনে চলে এসেছেন, সেই সুযোগটা কাজে লাগিয়েছেন। সেইখানে কি আসলে মানে গোলকিপারের আর একটু চতুরতার দরকার ছিল কিনা, প্রয়োজন ছিল কিনা? গোলকিপারের এখানে যে বলটা সে গ্রিপে নিতে গিয়েছেন, সেই বলটা তার গ্রিপে নেওয়া উচিত হয় না, কারণ বলের রেনফোর্সমেন্ট খুব ছিল। তার মানে বলের যে গতি, সেই গতিতে সে রাখতে পারেনি, সে বলটা
বলটা গ্রিপে না নিয়ে সে পাঞ্চ করলে ভালো হইতো। এবং তার শরীরে কিন্তু প্রথমে লেগে কিন্তু বলটা কিন্তু থবকে মানে আটকে গিয়েছিল, তারপরেও যখন সামনে চলে এসেছে তখন তিনি আবার আঘাত করায় বলটা এবং সে এই রিস্কটা তার নেওয়া উচিত হয়নি, এই রিস্কটাই নেওয়া উচিত হয়নি গোলকিপারের। এটা একজন গোলকিপার এক্সপার্ট বলতে পারবে, কিন্তু আমার কাছে নাকি এই রিস্ক তার এটা অক্ষমতা তার। আমরা যদি দ্বিতীয় গোলটা দেখতে যাই, 29 মিনিটে ডেভিড গোল করেছেন। তিনি এই ম্যাচে কিন্তু আরো 3টি হ্যাট্রিক তিনি কিন্তু করেছেন। হ্যাঁ, হ্যাট্রিক করেছেন। খুব মানে তবে একটা জিনিস দেখেন কানাডায়, সে কানাডার কিন্তু সব কালো প্লেয়ার চলে আসে, মানে অর্থাৎ আপনি খেয়াল করছেন কিনা জানেন, কানাডা কিন্তু একটা ব্রিটিশ অন্তর্ভুক্ত দেশ। সেই জায়গায় মানে কালো প্লেয়ার, মানে অর্থাৎ এই ফার্স্ট উইস মাসেল কি নাই না কি জানি না, তবে সব মানে এই যে আফ্রিকান প্লেয়াররা ওইখানে যাচ্ছে খেলছে, তাহলে তারা অনেক ভালো করছে কানাডার প্লেয়ারদের চাইতে। তো সেটাও কিন্তু একটা দেখার বিষয়। আপনি দেখেন কতগুলো ব্ল্যাক প্লেয়ার। এবং খেলার দিক থেকে বেশ আক্রমণাত্মক ফুটবলটাই তারা খেলতে পছন্দ করেন আমরা যদি দেখি। এবং কারণ কি এদের এই স্পোর্টস সায়েন্সের একটা কথা হলো, ফার্স্ট উইস মাসেল ওদের ভালো, যেটা এই ফার্স্ট উইস মাসেল তৈরি করা যায় না। এটা আচ্ছা, আমরা যদি একটু ভাইয়া তৃতীয় গোলটা দেখতে যাই, তৃতীয় গোলটা কিন্তু তিনিই করেছেন। ডেভিড বিরতিতে যাবার একদম শেষ মুহূর্তে গোলটা হয়েছে। সেই গোলটা যদি একটু দেখতে চাই, আমরা একই পজিশনে তিনি গোল নিয়ে দৌড়াচ্ছেন, আমরা দেখছি সেখানেও গোলকিপার কিন্তু আসলে থামানোর চেষ্টা করেছে, তবে সেখানেও হ্যাঁ, গোলকিপারে দেখেন, আমি এর আগেও বলছি যে উনি কেন গ্রিপে বল নিতে চায়, সব বল গ্রিপে কেন নিতে চায়, এটা গোলকিপারের ফল্টের জন্য দুটো গোল খেয়েছে। এইটা কিভাবে সেভ করা যেত যদি আপনি সেখানে থাকতেন? আর আচ্ছা, যদি আপনি এটা আমি রিস্ক নিতে চাবো না কখনোই। আমি এই যে কখনোই রিস্ক নিতে চাবো না। সে পাঞ্চ করতে পারে, এই যে দেখেন। এবং পাঞ্চটাও কিন্তু পরিপূর্ণভাবে সেটা হচ্ছে না যে তিনি যে সরিয়ে দিচ্ছে বল, বাইরে নিয়ে যাবে, সেইটাও না, কিন্তু যে বলটা বাইরে দিতে পারছে না। এর আগের বলটাও কিন্তু সে সামনে দিয়েছেন। আমরা যদি পরের গোলটা একটু দেখতে চাই, কানাডার পরের গোলটা হয়েছিল 64 মিনিটে, মানে বিরতিতে ফিরে এসে আসলে গোলটা করেছিল। না, আনবিলিভেবল, এটা ফ্রি কিক, আনবিলিভেবল সত্যিকার অর্থে। এটা কিন্তু গোল বারে লেগে কিন্তু হয়েছে, এখানে আসলে গোলকিপারের কিছু করার ছিল না। হ্যাঁ, কিন্তু এখানে আরেকটা কথা যে ওয়ালটা ভালো হয়নি, ওয়ালটার সুযোগ চুরি হয়েছে। বল সুইংও খুব ভালো হয়েছে, তবে কানাডা হোস্ট কান্ট্রি, সে আগের থেকে প্রস্তুতি নিয়েই আসছে ফুটবল। আপনি বলছিলেন যে মানে টাকা থাকলে হবে না, কাতার তো খুব বেশি ফুটবলে ওইভাবে মনোযোগটা দেওয়ার মাত্র কয়েকদিন আগেই শুরু করেছে। আমরা দেখছি যে রোনালদো, ক্রিস্টিয়ানো রোনালদো, তারপর তাদেরকে নিয়ে নেইমারকেও কয়েকদিন আল হিলালে খেলিয়েছিল। সবকিছু মিলিয়ে আসলে কয়েকদিন আগে আসলে ফুটবলের যে জোয়ারটা তৈরি হওয়ার যে বিষয়টা, সেটা কয়েকদিন আগেই তারা তৈরি করেছে। তবে নিজেদেরকে তো আসলে আস্তে আস্তে ধীরে ধীরে 2022 বিশ্বকাপে আমরা দেখেছি, কাতার বিশ্বকাপ যেটা হয়েছিল, এখন আসলে কতটা পরিবর্তন হয়েছে এই সব দেশগুলোর, যেখানে তারা মানে শুরু থেকে ফুটবলটাকে ওইভাবে মনোযোগটা দেয়নি। আসলে কাতারের চিন্তা ভাবনা কি আমি জানি না, কিন্তু আমি আমার ছোট কোচ হিসেবে বলছি, কাতারের আরও ভালো করার কথা উচিত ছিল। কারণ আমাদের দেশ বাংলাদেশে আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ না, আমাদের যে ম্যান পাওয়ার অথবা খেলোয়াড়, এগুলো টেকনিক্যাল এবং ফিজিওলজিক্যাল খুব হাই লেভেল না। কিন্তু কাতারের অনেক অর্থ আছে, কাতার তো আর ডায়েট অ্যান্ড নিউট্রিশনে দুর্বল না, কিন্তু তাদের আরও মনে হয় ফুটবলের দিকে নজর দেওয়া উচিত, থিসিস করা উচিত, থিঙ্কিং করা উচিত যে আমরা কীভাবে আরও ডেভেলপ করা যায়। কারণ কি, ফুটবল থিসিস না করলে ফুটবল আসবে না। ছোট্ট একটা ঘটনা বলি, ক্যামেরুনে নাইজেরিয়ায় যেন একটা প্লেয়ার মারা গেছিল, আমি তখন জার্মানিতে ছিলাম। তো ওই সময় জার্মান ডিএফবি মানে জার্মান ফুটবল ফেডারেশন, ডয়েচল্যান্ড ফুটবল ব্যান্ড বলে, তো ওরা একটা লুফথানসার প্লেন নিয়ে সব সায়েন্টিস্টরা গিয়েছিল যে ওই প্লেয়ারটা কিভাবে মারা গেল এবং তার কার্ডিওভাস্কুলার চেক করার জন্য, কারণটা জানার জন্য। তার মানে
তারা অন্য টিমে অন্য দেশে প্লেয়ার মারা গেছে, কিন্তু তারা গিয়েছে ওইখানে। কেন মারা গেল, কিসের জন্য মারা গেল, এইটাই ফুটবল। এই ফুটবল হলো ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা, যে অমুক দেশে কি হয়েছে ফুটবল, এটা নিয়েও তারা ভাবে একে অপরকে। মানে ফুটবলটা আসলে নিজস্বতা না, নিজস্ব এর থেকে মানে ব্যক্তিটা ছড়িয়ে দেওয়াই আসলে ফুটবল, সেটাই। আর রাজ্জাক ভাই, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আলোচনা এবং অ্যানালাইসিস করার জন্য। নিশ্চয়ই পরের ম্যাচে আপনাকে অবশ্যই আমরা পাবো, এবং ব্রাজিল ম্যাচটা নিশ্চয়ই আসলে যেই ম্যাচটা সমর্থকরা আশা করছেন যে স্কোর লাইনটা, সেটা নিশ্চয়ই হবে। অসংখ্য ধন্যবাদ রাজ্জাক ভাই। আপনাকেও ধন্যবাদ, এখন টেলিভিশনকেও ধন্যবাদ। আপনার দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে। দেখছেন এখন মাঠে। দর্শক, এবার জানিয়ে দেব আজকের কুইজ। আয়োজক দেশগুলোর বাইরে 2026 বিশ্বকাপে সবার আগে কোয়ালিফাই করে কোন দেশ? এ আর্জেন্টিনা, বি স্পেন, সি জাপান, ডি কাতার। আপনার উত্তর পাঠাতে EKHON স্পেস QZ স্পেস 09। উত্তর এ অথবা বি অথবা সি অথবা ডি। আপনার নাম লিখে পাঠিয়ে দিন 26969 নম্বরে। বিজয়ীদের জন্য থাকছে দারুণ সব পুরস্কার। এয়ার স্টোর সৌজন্যে বিজয়ীরা পাবেন ঢাকা, কক্সবাজার, ঢাকা বিমান এয়ার টিকিট। এছাড়া রেনেসা ঢাকা গুলশান হোটেলের পক্ষ থেকে 10 জন ভাগ্যবান কাপল পাবেন বুফে ব্রাঞ্চ অথবা লাঞ্চ অথবা বুফে ডিনার ভাউচার। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।